নমস্কার, আমি বিশ্বজিৎ। ঘুষপেটিয়া বাংলাদেশি সাবধান, এটা নিয়ে আজ ভিডিওটি শুরু করলাম। তার কারণ আপনারা যথার্থ বুঝবেন ধীরে ধীরে যখন আমি ভিডিওটা এগোবো। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডে গিয়ে তার নির্বাচনী সভায় বলেছেন যে ঝাড়খণ্ডের যে মানথাল জেলা আছে সেই মানথাল জেলায় অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এত পরিমাণে ঢুকেছে যে সেখানকার আদিবাসীরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং ডেমোগ্রাফিক কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি এই নিয়ে একটি ভিডিও করেছিলাম। আমি আমার চ্যানেলে যদি যান আপনারা দেখতে পাবেন যে যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে যদি ঝাড়খণ্ডে বিজেপি আবার ক্ষমতায় আসে তাহলে ঘুষপেটিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কিন্তু উল্টো করে লটকানো হবে এবং ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে। এই স্টেটমেন্টটা একটা বাংলাদেশে আলোড়ন তৈরি করেছে এবং তাদের পররাষ্ট্র দপ্তর থেকে এরকমও বলা হয়েছে যে এরকম স্টেটমেন্ট যদি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হয় বা স্বরাষ্ট্রমন্ত্রী দেন এবং এটা উজ্জ্ব না করেন তাহলে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঠিক থাকবে না। তো আমি ভিডিওতে বলেছিলাম ঠিক থাকার কোনো প্রয়োজন নেই, কেন যে স্টেটমেন্ট অমিত শাহ দিয়েছেন সেটার যথার্থ। তার কারণ হচ্ছে বাংলাদেশে দেখুন, বাংলাদেশে এখন যারা সরকার চালাচ্ছে তারা মূর্খ ছাড়া কিছু নয়। তাদের এই স্টেটমেন্টটা তারা যে তাদের পররাষ্ট্র দপ্তর থেকে দিয়েছে যে বা উপদেষ্টা মণ্ডলী যে সরকার চালাচ্ছে প্রত্যেকটা মূর্খ, এবং একটা দালালকে আমেরিকায় বসিয়েছে মোহাম্মদ ইউনুস, সেটা দালালি করে তার নোবেল পাওয়া একটা সুদখোর, একটা ছোট লোক। এবং তাদের যে পররাষ্ট্র দপ্তর থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হলো সেটা কিন্তু একদমই একটা নোভিস টাইপের একটা স্টেটমেন্ট। অমিত শাহ কী বলেছেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুঁজে খুঁজে বার করা হবে, উল্টো লটকানো হবে। তো অনুপ্রবেশকারী কি কোনো দেশের পক্ষে ইলিগাল? আজকে যদি বাংলাদেশে কোনো অনুপ্রবেশকারী ঢোকে সেটা কি বাংলাদেশ সরকার মেনে নেবে? বাংলাদেশ নিজেদের দেশের যে নৈরাজ্য তৈরি করেছে তার জন্য সেখানকার তাদের যে নাগরিক তাদের সুরক্ষা দিতে পারছে না, খাবার দিতে পারছে না, তার জন্য তারা এখানে যারা ভারতবর্ষে তারা অনৈতিকভাবে তারা ঢুকছে। অনেক জানেন আপনারা 4000 কিলোমিটারের বর্ডার বাংলাদেশের সাথে আমাদের প্রচুর বড়, এবং অনেক জায়গায় ফেন্সিং নেই। সেই ফেন্সিং যেখানে নেই, যেখানে প্রপার নিরাপত্তা নেই, সেখানকার সেই জায়গাগুলো দিয়ে তারা ঢুকে যাচ্ছে এবং কিছু দালাল মারফত ঘুষ টুস খাইয়েও ঢুকছে। এবং এই যে অনৈতিক বা ভাবে যারা বাংলাদেশিরা যে ঢুকছে ভারতবর্ষে, তাদের সম্বন্ধে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা বলেছিলেন। বাংলাদেশের কিন্তু সাধারণ নাগরিক যারা সুস্থ স্বাভাবিক সৎ নাগরিক তাদের সম্বন্ধে কিন্তু বলা হয়নি, সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক। কিন্তু অনুপ্রবেশকারী যে কোনো দেশের পক্ষে কিন্তু ক্ষতিকারক, এবং যে কোনো দেশ কিন্তু সেটা মেনে নেয় না, এবং এটা হচ্ছে ইল্লিগাল অ্যাক্টিভিটিস। সেই ইল্লিগাল অ্যাক্টিভিটিসের এগেনস্টে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কথাটা বলেছেন। এতে যদি বাংলাদেশের গায়ে লেগে থাকে তাদের কিছু করার নেই, ঠিক আছে? এই জন্য আমি তাদের মূর্খ বললাম, এবং মূর্খ বলেই তাদের দেশের অবস্থাটা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে, এবং আমেরিকার মতো একটি সাম্রাজ্যবাদী শক্তির হাতে তাদের নিজের দেশকে দালালি করার জন্য বা দাসত্ব করার জন্য ছেড়ে দিয়েছে, এবং একটি দালালকে উপদেষ্টা মণ্ডলীর প্রধান করা হয়েছে। যাই হোক, সেটা পরের অন্য প্রসঙ্গ। আজকে যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন কিছুদিন আগে নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডের একজন এমপি, সে বলেছে যে এত পরিমাণে অনুপ্রবেশকারী বাংলাদেশি ঝাড়খণ্ডে ঢুকেছে যে ওখানকার ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই মুসলমান যারা রয়েছে অনুপ্রবেশকারী তারা কিন্তু পুরো ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিচ্ছে, এবং ভোটিংয়ে একটা ডিসাইডিং ফ্যাক্টর তারা হয়ে যাচ্ছে, এবং এখানকার যারা আদিবাসী তারা কিন্তু সংখ্যালঘু হয়ে যাচ্ছে। কিন্তু এটা শুধু ঝাড়খণ্ডে সীমাবদ্ধ নেই, এটা পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মালদা, আরও যে বর্ডার সংলগ্ন এরিয়া রয়েছে সেগুলোতে রয়েছে, হচ্ছে বিহারে হচ্ছে, এবং সেখান দিয়ে তারা কিন্তু দিল্লি শাহিনবাগ পর্যন্ত চলে যাচ্ছে, এবং সারা ভারতবর্ষে মহারাষ্ট্র কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ভারতবর্ষের একটা সার্বভৌমত্বের ক্ষেত্রে কিন্তু একটি খুবই দুশ্চিন্তার বিষয়। প্রথম তো আমি নিশিকান্ত দুবের সাথে একমত। প্রায় 3-4 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু ভারতবর্ষে রয়েছে, এবং তারা অনৈতিক কাজে কিন্তু তারা যুক্ত, এবং স্পেশালি জঙ্গি কার্যকলাপে কিন্তু যুক্ত, এবং অসৎ উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু এখানে আসছে। আপনারা জানেন যে ঝাড়খণ্ডে আদিবাসী যে শ্রেণী রয়েছে বা মহিলা রয়েছে তাদের জন্য ভারতবর্ষের গভর্নমেন্ট কিছু সংরক্ষণ দেয়, তারা যাতে রাজনৈতিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে,
বা সেখানকার পঞ্চায়েত নির্বাচন হোক, এমএলএ বা এমপি নির্বাচন হোক, তাদের জন্য কিছু কোটা থাকে। এই বাংলাদেশিরা এসে সেই আদিবাসী মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন করছে, ধর্মান্তকরণ করছে, করে তাদের সাথে বিয়ে করছে। বিয়ে করে যখন তারা সরকারি কোঠায় তাদের স্ত্রী বা যাদের যে আদিবাসী মহিলারা রয়েছে, তারা যখন কেউ পঞ্চায়েত প্রধান হচ্ছে বা জেলা পরিষদ সদস্য হচ্ছে বা এমপি বা এমএলএ হচ্ছে, বকলমে রাজনীতির পুরো কন্ট্রোলটা কিন্তু এই বাংলাদেশিরা নিয়ে নিচ্ছে। তাহলে ভাবুন কতটা ভয়ঙ্কর। প্রথম কথা, তারা ইল্লিগালভাবে অনুপ্রবেশ করে, ইল্লিগাল অ্যাক্টিভিটিসে যুক্ত, জঙ্গি কার্যকলাপে হোক, চুরি ডাকাতে, ছিনতাই, যাই হোক। দ্বিতীয় কথা হচ্ছে, তারা ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিচ্ছে ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে, এবং ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে ভোটিংয়ে। 40 বা 50% পর্যন্ত তাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। থার্ড হচ্ছে, তারা বকলমের রাজনৈতিক কন্ট্রোলও নিয়ে নিচ্ছে। এই জন্য এই ভারতবর্ষের গভর্নমেন্ট সিএএ এনআরসি চালু করেছিল, যাতে এই ইল্লিগাল অনুপ্রবেশকারীদের শনাক্ত করা যায় এবং অন্য দেশ থেকে অত্যাচারিত সংখ্যালঘু যারা হিন্দু রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যাতে নাগরিকত্ব পায়। কিন্তু এখানকার কিছু মাকু সেকু রয়েছে, যারা তথাকথিত যারা চীনের প্রেসিডেন্টকে কাকা জ্যাঠা ভাই মনে করে, এবং এটা হচ্ছে একটা রেড কমিউনিটি। তারা শাহিনবাগে আন্দোলন করবে, কাগজ দেখাবো না। তারা জওহরলাল নেহরুতে আন্দোলন করবে, ইন্ডিয়া তেরা টুকরে টুকরে হোক। তারা যখন আমাদের লাদাখে যখন চীনা সৈন্যরা আগ্রাসন দেখাবে, তার জন্য যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট পাঁচিল তুলবে বা কোনো কনস্ট্রাকশন করবে যাতে এরা বাধাপ্রাপ্ত হয়, চীনা সৈন্যরা যাতে না ঢুকতে পারে, সেখানে তারা পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই নিয়ে একটা মামলা করবে। এই কিছু মাকু সেকু আছে যাদের জন্য কিন্তু এই দুরবস্থা তৈরি হচ্ছে, এবং সরকার তাদের ঠিকমতো পদক্ষেপ নিতে পারছে না, যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা প্রপারলি আইডেন্টিফাই হোক এবং তাদেরকে এখান থেকে বার করা হোক এই প্রসিডিওরে। আসামের সরকার, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অসাধারণ একটি প্রক্রিয়া বার করেছেন, যেখানে কোনো কাগজ দেখাতে হবে না। কাগজ দেখানো নিয়ে সমস্যা তো, কাগজ তাদের দেখাতে হবে না। তারা একটি প্রসেস হেমন্ত বিশ্ব শর্মা বার করেছেন এবং আসামে সেটা এক্সিকিউট অলরেডি শুরু হয়ে গেছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও সেটা হবে। সেটা হচ্ছে, আমরা জানেন আমরা যে আধার কার্ড নিই, আধার কার্ডে আমাদের 10 আঙ্গুলের ছাপ থাকে। 140 কোটি ভারতীয়দের 10 আঙ্গুলের ছাপ কিন্তু রয়েছে সরকারের কাছে। এবং শেখ হাসিনা যখন শাসন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে, সেখানে কিন্তু একটা স্মার্ট কার্ড চালু হয়েছিল, সেখানেও কিন্তু 10 আঙ্গুলের ছাপ কিন্তু নেওয়া হয়েছে। এবং সেই 10 আঙ্গুলের ছাপ কিন্তু ইন্ডিয়ান একটি ডিজিটাল কোম্পানি নিয়েছে, তাদের বরাত দেওয়া হয়েছিল। তো এখন সেই 140 কোটি ভারতবর্ষী 10 আঙ্গুলের ছাপ এবং 16 কোটি বাংলাদেশি 10 আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখা হবে, এবং এর জন্য একটি বড় একটি কম্পিউটার, ডেটা অ্যানালিটিক্স প্রসেসিং কম্পিউটার দরকার, এবং সেটা কিন্তু ভারতবর্ষ অলরেডি তৈরি করে ফেলেছে পরম রুদ্র, যেটি একটি সুপার কম্পিউটার, এবং হাজার হাজার কোটি কোটি ডেটা কিন্তু নিমেষে সে অ্যানালাইসিস করে বলে দিতে পারবে। এবং যখন এই 140 কোটি ভারতীয়দের 10 আঙ্গুলের ছাপের সঙ্গে বাংলাদেশি 16 কোটির 10 আঙ্গুলের ছাপ যখন কোনো জায়গায় মিলবে, সে কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে সে বাংলাদেশের নাগরিক ছিল, এবং সঙ্গে সঙ্গে সে কোন এরিয়াতে রয়েছে এখন সেই এরিয়ার কিন্তু ইনফরমেশান চলে আসবে, কেন অলরেডি আধার কার্ড তার নামে রয়েছে এখন ভারতবর্ষে, যেহেতু সে অনুপ্রবেশ করে গেছে, এবং কোন এরিয়ায় রয়েছে, এবং সে দেখা হবে সে কবে থেকে ভোটার লিস্টে তার নাম রয়েছে ওই এরিয়াতে। যদি দেখা যায় ধরুন 2024 সালে তার নাম রয়েছে, 2019 সালে ছিল, কিন্তু তারপরে আর পাওয়া যাচ্ছে না। সরকার কিন্তু 2001 থেকে ট্রেস করা শুরু করবে সে কবে 2001 থেকে এখানকার নাগরিক আছে কিনা, বা তার আগে থেকে। কিন্তু যদি দেখা যায় 2019 সালে রয়েছে, 2024 সালে রয়েছে, 19 সালে রয়েছে, তারপরে কোনো ট্রেস নেই, তাকে কিন্তু ডেকে পাঠানো হবে যে 2019 সালের আগে সে কোথায় ছিল। সে যদি সত্যি কথা বলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি মিথ্যা কথা বলে যে আমি ওই রাজ্যে ছিলাম, অমুক রাজ্যে ছিলাম, তমুক রাজ্যে ছিলাম, তাহলে সেখানে কিন্তু ভোটার লিস্ট চেক করে দেখা হবে সে আদৌ সত্যি কথা বলছে কিনা। যদি সত্যি কথা না বলে, তাহলে কিন্তু তাকে ট্রাইব্যুনালের সামনে নিয়ে যাওয়া হবে এবং তাকে প্রমাণ করতে হবে যে সে এদেশের নাগরিক। যদি সে প্রমাণ করতে না পারে, তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং এমনি একটা আইনি প্রক্রিয়া করা হচ্ছে, যেখান থেকে তাকে কিন্তু প্রত্যাবর্তন করানো হবে বাংলাদেশে। এই জন্য আমি বললাম, ঘুষপেটিয়া বাংলাদেশিরা কিন্তু সাবধান। ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু খুব সিএ এনআরসি একবারে চালু না করে কিন্তু একটি একটি সুন্দর পদক্ষেপ নিয়ে প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই প্রসেসটা এক্সিকিউট করবে, এবং আমার পূর্ণ সমর্থন এখানে রয়েছে।
কেননা যে বাংলাদেশিরা এখানে আমাদের দেশে ঢুকে আমাদের জমি হরপ করছে, আমাদের ডেমোগ্রাফিক দেশে চেঞ্জ করছে এবং আমাদের রুটি রুজির উপর হস্তক্ষেপ করছে এবং ইললিগাল অ্যাক্টিভিটিস, যেটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য খুবই চিন্তার, সেইটাও নষ্ট করছে বিভিন্ন অনৈতিক কার্যক্রমে যুক্ত হয়ে এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়ে। তাদেরকে ধরে ধরে আইডেন্টিফাই করে সোজা ওপারে চালান করার দরকার আছে। তো আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টসে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।